প্রায়শই বিয়ের ১ বা ২ বছরের মধ্যেই মানুষের সন্তান হয়ে যায়, কিন্তু আমার বিয়ের ৭ বছর হয়ে গিয়েছিল এবং আমি এখনও পর্যন্ত সন্তানের সুখ পাইনি। এমন নয় যে আমি চিকিৎসা করাইনি বা এর জন্য চেষ্টা করিনি। শহরের বা দূরের এমন কোনো ডাক্তার, বৈদ্য বা হাকিম ছিলেন না যাকে আমি দেখাইনি। যে যেখানে যেতে বলেছে সেখানে গিয়েই চিকিৎসা করিয়েছি, যে যেমন বলেছে আমি তেমনই করেছি। আমি সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু তবুও শেষ পর্যন্ত কিছুই হাসিল হয়নি। ঘরোয়া টোটকা থেকে শুরু করে বড় থেকে বড় হাসপাতাল, একে একে সবই ট্রাই করেছি, কিন্তু তারপরেও আমার কপালে শুধুই হতাশা জোটেনি। একের পর এক হাসপাতালের চক্কর কেটেছি। কেউ মাজারের কথা বললে সেখানে গেছি, কেউ দরগার কথা বললে দরগায় গেছি, কেউ মন্দিরের কথা বললে মন্দিরে গেছি, কিন্তু তবুও আমি সন্তানের সুখ পাইনি। সন্তানের জন্য আমি যে কোনো কিছু করতে তৈরি ছিলাম। কোনো কিছুরই অভাব ছিল না। সবাই একটাই কথা বলত যে ওপরওয়ালার হুকুম হলে সন্তান হয়ে যাবে, কিন্তু এতদিনেও আমরা সন্তানের সুখ পাইনি। আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি শ্বশুর কেউই ছিলেন না। আমার শুধু একজন স্বামী আর একটি ছোট দেওর ছিল। দেওরও তার পড়াশোনা শেষ করার জন্য শহরের বাইরে থাকত এবং মাঝে মাঝে বাড়ি আসত। তাই শ্বশুরবাড়িতে আমাকে কোনো খোঁটা বা কটু কথা শুনতে হতো না। কিন্তু তবুও সন্তান তো সবারই চাই, কারণ এই দুনিয়ায় বন্ধ্যা নারীকে ভালো চোখে দেখা হয় না। আর এই কথার আন্দাজ আমি গত ৭ বছরে খুব ভালোভাবেই পেয়ে গিয়েছিলাম। একদিন আমার স্বামী যখন কাজ থেকে বাড়ি ফিরল, তাকে ভীষণ খুশি দেখাচ্ছিল। এসেই সোজা ঘরে গেল এবং আলমারিতে কিছু একটা খুঁজতে লাগল। আমি জিজ্ঞেস করার চেষ্টা করতেই সে আমাকে বলল যে সবাই ঘুমিয়ে পড়ার পর সে আমাকে এমন একটা জিনিস দেখাবে যা দেখে আমি খুব খুশি হয়ে যাব। সেদিন কারণ বাড়িতে কিছু অতিথিও ছিলেন, যেহেতু আমার দেওর তার পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে এসেছিল, এবং এই খুশিতে আমরা বাড়িতে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সমস্ত অতিথি সেই জন্যই আমাদের বাড়িতে এসেছিলেন। আমি চুপ করে গেলাম, কিন্তু স্বামীর ইশারা আমি বুঝতে পারলাম না যে শেষ পর্যন্ত এমন কি জিনিস যা দেখে আমি খুশি হয়ে যাব। আমার মনে হল হয়তো কোনো সারপ্রাইজ গিফট হবে। আমার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। দুনিয়ার সব সুযোগ সুবিধা আমার বাড়িতে ছিল। শুধু প্রয়োজন ছিল একটি সন্তানের, যা বিয়ের ৭ বছর পর আজও আমি পাইনি। ডাক্তাররা সবসময় একটাই কথা বলতেন যে ওপরওয়ালার তরফ থেকেই দেরি হচ্ছে, এই কারণে আমার স্বামীও বেশ চিন্তিত থাকত। কিন্তু আজ তাকে খুশি দেখে আমার খুব অবাক লাগল, কারণ আজ তার মুখে এমন এক আনন্দ ছিল যেন সে কোনো বিশাল বড় ধন সম্পদ পেয়ে গেছে। আর তো আমিও জানতাম যে আমার এবং আমার স্বামীর জন্য আসল সম্পদ হল শুধুই একটি সন্তান। এখন আমি সবার ঘুমিয়ে পড়ার অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম যে শেষ পর্যন্ত এমন কি জিনিস আমার স্বামী আমাকে দেখাতে চায়। অবশেষে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমার স্বামী আমাকে নিয়ে আমাদের ঘরে এল এবং আমাকে বসিয়ে দিয়ে নিজেও আমার সামনে বসে পড়ল। আমাকে বলতে লাগল, আজ যে জিনিসটি আমি তোমাকে দেখাতে যাচ্ছি তা দেখে এবং তার ব্যাপারে শুনে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। এই সময় তার মুখে ভীষণ আনন্দ ছিল। আমার ভেতরেও অস্থিরতা শুরু হয়ে গেল। আমার মন চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব সেই জিনিসটি দেখে নিতে, কারণ সন্তান হওয়ার সুখবরের তো দূর দূরান্ত পর্যন্ত কোনো পথ দেখা যাচ্ছিল না। আর যদি এটা কোনো উপহারই হয়, তবে তার মুখে এত আনন্দ কেন? সে আলমারির দিকে এগিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সে ফিরে আমার কাছে এল এবং আমার পাশে বসে আমার হাতে একটি প্যাকেট তুলে দিল। আমি বুঝতে না পেরে সেটির দিকে তাকিয়ে রইলাম। তখন সে বলল, এর ভেতরে এমন একটি জিনিস আছে যা দিয়ে তুমি খুব তাড়াতাড়ি প্রেগন্যান্ট হয়ে যাবে। আমার মনে হলো যেন আমি ভুল শুনেছি, কিন্তু যখন তিনি হাসি মুখে হ্যাঁতে মাথা নাড়লেন, তখন স্বামীর কথা শুনে প্রথমে তো আমি অবাক হলাম, আর তারপর খুব খুশি হয়ে গেলাম, কারণ ৭ বছর ধরে সন্তানের জন্য এমন কোনো ওষুধ বা দোয়া ছিল না যা আমি বাদ দিয়েছিলাম। এমন কোনো ওষুধ ছিল না যা আমি খাইনি। আমার মনে হল হয়তো উনি এটাও কোনো ওষুধই নিয়ে এসেছেন যার ব্যবহারে আমরা সন্তান লাভ করতে পারি। আনন্দে আমার চোখে জল চলে এল, কারণ এবার আমার স্বামীর কথায় অনেক বেশি আত্মবিশ্বাস ছিল এবং সেই কারণে আমারও বিশ্বাস হল যে হয়তো এই ওষুধটা কাজ করবে। আমি অধৈর্য হয়ে প্যাকেটটা খুললাম, কিন্তু তার ভেতরে থাকা জিনিসটা দেখে আমি এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম এবং তারপর বিস্ময়ের সাথে কেশবের দিকে তাকালাম আর তাকে জিজ্ঞেস করলাম, এটা কী ধরনের ইয়ার্কি? আমার মনে হল কেশব হয়তো আমার সাথে কোনো মজা করেছে, কারণ এমনটা তো শুধুমাত্র মজাই হতে পারে। কিছুক্ষণ আগে পাওয়া আনন্দ এক মুহূর্তে আক্ষেপে পরিণত হল। যদি এটা মজা হয়ে থাকে, তবে এটা অত্যন্ত জঘন্য একটা মজা ছিল। আমি সন্তানের ব্যাপারে ভীষণই সেন্সিটিভ ছিলাম, কারণ এই ৭ বছরে আমি মানুষের মুখ থেকে অনেক কিছু শুনেছিলাম। কেউ বলত যে তুমি বাঁচা,
আর এই কারণেই নতুন বিবাহিত মহিলারা বা গর্ভবতী মহিলারা আমার ছায়া থেকেও দূরে থাকত, যেন আমি কোনো অচ্যুত বা সন্তান না হওয়ার পেছনে আমার নিজের কোনো স্বার্থ লুকিয়ে আছে। আর প্রায়শই তো এটাও বলা হতো যে আমি ইচ্ছে করেই সন্তান নিচ্ছি না। আমি যদি কোনো অনুষ্ঠানে যেতাম এবং কারো বাচ্চার প্রতি হঠাৎ করে আমার আদর চলে আসত আর আমি তাকে আদর করতে যেতাম, তখন তার মা তৎক্ষণাৎ আমার হাত থেকে তাকে এমনভাবে ছিনিয়ে নিয়ে যেত যেন আমি কোনো ডাইনি আর তার বাচ্চাকে খেয়ে ফেলব। আমি ছিলাম কেবল মাতৃত্বের জন্য তৃষ্ণার্ত এক নারী, যে শুধু নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে এই অনুভূতিটাকে পূর্ণ করতে চাইত। মানুষ যা করার তো করেছিল, কিন্তু কেশব তো আজ পর্যন্ত আমার পাশে থেকেছে, কখনও আমাকে বাঁজা হওয়ার খোঁটা পর্যন্ত দেয়নি, দ্বিতীয় বিয়ের হুমকিও দেয়নি। বরং সে তো সব জায়গায় আমার ঢাল হয়ে দাঁড়াত। আমার শুধু কেশবের ওপরই তো ভরসা ছিল, যা আজ ভেঙে চুরমার হয়ে গেল। আমার চোখ থেকে যখন জল গড়াতে শুরু করল, তখন আমাকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কেশব বলল, এটাই সেই জিনিস যা তোমাকে প্রেগন্যান্ট করবে। আমি আবারও সেই প্যাকেটে রাখা কাপড়ের দিকে মনোযোগ দিলাম এবং সেটা খুলে দেখতে লাগলাম। ওটা একটা কালো রঙের কাপড় ছিল, এছাড়া ওই প্যাকেটে আর কিছুই ছিল না। আমার মনটা ভীষণভাবে ভেঙে গেল এবং আমার মনে হল যে ব্যাস, আজ কেশবও তার পুরুষ হওয়ার প্রমাণ দিয়েই দিল, হয়তো সেও আমার বাজা হওয়ার মজা ওড়াচ্ছে। কেশব আমার হাত থেকে কাপড়টা নিয়ে বলল যে, এটাই সেই জিনিস যা তোমাকে প্রেগন্যান্ট করতে পারে। একই বিশেষ পদ্ধতিতে ভেষজ গাছগাছালির রস দিয়ে তৈরি করা হয়েছে, আর যদি কোনো বন্ধ্যা নারী এটি ভিজিয়ে নিজের পেটের ওপর রেখে ঘুমিয়ে পড়ে, তবে সে প্রেগন্যান্ট হয়ে যায়। ব্যাস, তুমি এটা ভিজিয়ে রাখো এবং চুপচাপ শুয়ে পড়ো যাতে এটা নিজের কাজ দেখাতে পারে। আমি বললাম, এবার থামো। এ যাবৎকাল লোকেরা কি আমার কম মজা বানিয়েছে যে এখন তুমিও আমার মজা ওড়াতে চাইছ? আমার কথা শুনে সে বলতে লাগল যে আমি সত্যি বলছি, কিন্তু কেশবের এমন কথায় আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। শেষমেশ একটা কালো কাপড় কোনো মহিলাকে প্রেগন্যান্ট কিভাবে করতে পারে? কিন্তু আমি আমার স্বামী কেশবের ইচ্ছার কাছে বাধ্য ছিলাম, কারণ তার জেদ ছিল যে, যেখানে এত কিছু চেষ্টা করে দেখেছি, এত ডাক্তার, হাকিম, পীর ফকির সবাইকে পরীক্ষা করে দেখেছি, একবার এই কাপড়টাও ট্রাই করে দেখা উচিত। কেশব আমাকে এটা ব্যবহারের করার উপায় বলেছিল এবং যেভাবেই হোক করতে বলেছিল। এসব শুনে আমিও তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম। তখনই কেশবের একটা কল এলো এবং সে ফোনে কথা বলতে বলতে সেখান থেকে বাইরে চলে গেল। আমার তো 100% বিশ্বাস ছিল যে আমি এই কাপড় দিয়ে কখনই গর্ভবতী হতে পারি না। শেষ পর্যন্ত আমি তো একটি শিক্ষিত মেয়ে ছিলাম, যার এই ধরনের ফালতু কথায় বিশ্বাস করাটাও মূর্খতার লক্ষণ ছিল। কিন্তু স্বামীকে অসন্তুষ্ট করতে চাইনি, কারণ তিনিই তো একমাত্র ব্যক্তি ছিলেন যিনি আমার প্রতিটি সুখ দুঃখের সঙ্গী ছিলেন। তিনি রেগে গেলে হয়তো এই দুনিয়ায় আমার বেঁচে থাকাই কঠিন হয়ে যেত। তাই আমি কাপড়টি ভিজিয়ে নিলাম এবং নিজের পেটের ওপর রেখে শুয়ে পড়লাম। প্রথমে আমার মনে হল কাপড়টি যেন আমার ভেতরে ঢুকে যাচ্ছে, তাই ভয়ে আমার অদ্ভুত লাগতে শুরু করল। সত্যি কি এই কাপড়ে বিশেষ কিছু আছে? কিন্তু আমার মনে হল আমি হয়তো একটু বেশিই ভাবছি, এটা তো কেবল একটা কাপড়ই। কিন্তু শীঘ্রই আমার পুরো শরীর ঘেমে গেল। আমার ঘুম পাচ্ছিল, আর না জানি কখন আমার চোখ লেগে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন চোখ খুলল, তখন আমার পেটের ওপর কাপড়টি ছিল না। আমার পুরো শরীরে এক অদ্ভুত ব্যথা হচ্ছিল, আমার পুরো শরীর কাঁপছিল। আমি যখন আমার চোখ দুটো পুরো খুলে দেখলাম, তখন সামনের সোফার কাছে আমার 18 বছরের দেওর এই কাপড়টি হাতে ধরে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখে তার মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে গেল। তারপর সে বলল, বৌদি, আমি আপনাকে ডাকতেই এসেছিলাম। দাদা তো অনেক আগেই অফিসে চলে গেছেন, বাকি বাড়িতে যে অতিথিরা আছেন তারাও উঠে পড়েছেন এবং সবাই আপনার অপেক্ষা করছেন। তাকে ঘাবড়ে যাওয়া মনে হচ্ছিল, কারণ এর আগে দেওর কখনই এভাবে আমার ঘরে আসেনি। আমি দেওরের কথা শুনলাম এবং তারপর ভারী পায়ে বাইরে উঠে চলে গেলাম। আমাকে এক অদ্ভুত অস্বস্তি আঁকড়ে ধরেছিল, কোনো কাজে মন লাগছিল না, কেবল সবসময় মাথা ভারী হয়ে থাকত। 2 দিনই কেটেছিল যে আমার শরীর খারাপ হতে লাগল এবং তারপর সন্ধ্যায় কেশব বাড়ি এলে আমি তার সাথে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আমাকে ভর্তি করে নিলেন। রাতে আমাকে ঘুমের ওষুধের কারণে ঘুমে রাখা হল, আমার অনেকগুলো টেস্টও করানো হল। যদিও আমি এমন কোনো অসুস্থ ছিলাম না যে আমাকে ভর্তি করতে হবে। আমার সত্যি অবাক লাগল যখন পরের দিন আমার রিপোর্ট দেখে ডাক্তার হেসে বললেন, এই অবস্থায় এসব কিছু স্বাভাবিক, আপনি মা হতে চলেছেন। আমার মনে হল হয়তো আমি ভুল শুনেছি। একটা কাপড়ে এমন কি জাদু ছিল যে আমি 2 দিনেই প্রেগন্যান্ট হয়ে গেলাম। আর এটা শুনে আমিও খুব খুশি ছিলাম, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে শেষ পর্যন্ত এটা হলো কিভাবে। হয়তো এটা কোনো স্বপ্ন, কারণ যে খবরটি শোনার জন্য আমি গত 7 বছর ধরে অপেক্ষা করছিলাম, সেই আনন্দ আমরা এভাবে পাব তা তো আমার জানাই ছিল না।
আর এর থেকেও বেশি অবাক করার মতো বিষয় এটা ছিল যে এই দিনগুলোতে আমার স্বামী আমাকে স্পর্শ পর্যন্ত করেননি। তাহলে আমি গর্ভবতী কিভাবে হলাম? আমি আমার অবাক হওয়া এবং চিন্তার কারণে এই আনন্দটাকে নষ্ট করতে চাইনি, তাই আমি নিজের মাথা ঝাড়া দিলাম এবং সোজা বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। বাড়িতে এসে কেশব দেওরকে এই সুখবরটি শোনাল, কিন্তু না জানি কেন সে এই কথা শুনে খুশি হওয়ার বদলে আপসেট হয়ে গেল। তার মুখে এক অদ্ভুত অসন্তোষ চলে এলো, যা আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম। আমার এটা দেখে অদ্ভুত লাগল। আমি ভাবলাম যে আজ পর্যন্ত সে ঘরের ছোট বাচ্চা হয়েই আছে, তাকে খুব গুরুত্ব দেওয়া হতো, তাই একটি নতুন বাচ্চা আসার খবর হয়তো তার জন্য খুশির খবর ছিল না। সে হয়তো ভাবছিল যে এবার তার গুরুত্ব কমে যাবে। দিন এভাবেই কাটতে লাগল। এই দিনগুলোতে কেশবও আমার খুব খেয়াল রাখত এবং সে সবকিছু ভুলে এই আনন্দকে মন থেকে অনুভব করছিল। আমিও তাকে সঙ্গ দিচ্ছিলাম। ধীরে ধীরে আমি কোথাও থেকে একটি গুজব শুনতে পেলাম, যা জেনে আমি কিছুটা অবাকও হলাম যে এই ধরনের লাল কাপড় দিয়ে কেবল আমিই নই, বরং এ পর্যন্ত ৫০ জন মহিলা গর্ভবতী হয়ে চুকেছিলেন, যার মধ্যে আমিও শামিল ছিলাম। আমাদের এলাকায় একটি দোকান খুব বিখ্যাত হয়ে উঠেছিল, যেখান থেকে এই ধরনের লাল কাপড় পাওয়া যেত, যা দিয়ে মহিলারা সাথে সাথে গর্ভবতী হয়ে যেতেন। কাকতালীয়ভাবে আমার দেওর এই দোকানে কাজ করত, যেখানে এই লাল কাপড় বিক্রি হতো। আমার পাড়ায় যে মহিলারই প্রয়োজন হতো, আমার দেওরই তেমনে এনে দিত। একদিন আমার মন চাইল যে আমি তাকে জিজ্ঞাসা করি যে শেষ পর্যন্ত তারা এই কাপড়ে এমন কি জাদু করে যাতে মহিলারা সাথে সাথে গর্ভবতী হয়ে যায়। কিন্তু আমি গর্ভবতী হওয়ার পর থেকে আমার দেওর তো আমার সাথে কথা বলাও পছন্দ করত না, আর তাছাড়া সে তো একটা বাচ্চাই ছিল, তার সাথে এমন কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগছিল। আমার গর্ভবতী হওয়ার ৪ মাস হয়ে গিয়েছিল। হঠাৎ এমন একটি দুর্ঘটনা ঘটল যা আমার রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিল। সেদিনের সন্ধ্যায় আমি রান্নাঘরে ছিলাম, তখন আমার স্বামী খুব অবাক ও উদ্বিগ্ন হয়ে বাড়ি এলো এবং আমার দেওরকে লুকাতে লাগল। সে ঘাবড়ে গিয়ে দেওরকে আলমারিতে লুকাচ্ছিল এবং সেই সাথে বলছিল যে যাই হয়ে যাক না কেন, তুমি বাইরে আসবে না। আমি সেখানে দাঁড়িয়ে ক্রমাগত কারণ জিজ্ঞাসা করছিলাম, কিন্তু সে কিছুই বলছিল না। তখনই হঠাৎ পুলিশ আমাদের বাড়িতে এলো এবং আমার স্বামী কেশবকে ধরে তাদের সাথে নিয়ে গেল। আমি কারণ জিজ্ঞাসা করতে লাগলাম, তাদের সামনে হাত জোড় করলাম, কিন্তু কারও আমাদের ওপর দয়া হল না। আমার স্বামী নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাও করলেন না। পুলিশ চলে গেলে আমি কাঁদতে কাঁদতে দেওরকে বাইরে বের করলাম। আমার তার ওপর সন্দেহ হচ্ছিল, না জানি সে এমন কি করেছিল যার দায় কেশব নিজের মাথায় নিয়ে নিজেকে পুলিশের হাতে তুলে দিল। আমি কাঁদতে কাঁদতে দেওরকে একটা চড় মারলাম এবং বললাম, শেষ পর্যন্ত তুমি এমন কি করেছ যে তোমার জন্য আমার নিরীহ স্বামী কেশবকে পুলিশ নিয়ে গেল? এখনও তোমার বয়সটাই বা কত? এতটুকু বয়সে তুমি পুলিশকে নিজের পেছনে লাগিয়ে নিলে? সামান্য লজ্জা শরকোয়ার্টার্স আছে কি না, নাকি সবই বিক্রি করে খেয়ে ফেলেছ? দেওর আমার দিকে হিংস্র চোখে তাকাতে লাগল এবং তারপর রেগে গিয়ে বলল, গিয়ে নিজের স্বামীকেই জিজ্ঞাসা করো যে আমি কি করেছি নাকি সবকিছু তিনিই করেছেন। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারব না, আর আমার মুখে লাগতে এসো না। নিজের কাজে কাজ রাখো। তার ভাষা কখনো এমন ছিল না যেন আমাকে মেরেই ফেলবে। সে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। না জানি কোনো ভুল কাজে লেগে পড়েছিল, যার কারণে তার আচরণ এবং ভদ্রতা সবই শেষ হয়ে গিয়েছিল। আমার ওপর তো যেন কেয়ামত ভেঙে পড়েছিল। যেভাবেই হোক আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে চাইছিলাম। পরের দিন আমি যে খবর শুনতে পেলাম তা শুনে তো আমি শ্বাস নিতেই ভুলে গেলাম। সেই লাল কাপড়ের দোকানে কাজ করা লোকদের পুলিশ গ্রেপ্তার করছিল, কারণ সেই দোকানদার কাপড়ে বেহুশের ওষুধ মেশাত। এই কাপড় ভেজালে মহিলা বেহুশ হয়ে যেতেন, তারপর তার সাথে না জানি এমন কি হতো যে সে কয়েকদিনেই গর্ভবতী হয়ে যেত। আমার মাথা ভেবে ভেবে ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল। আমার দেওরের ওপর সন্দেহ হল। কেশব বলেছিল যে দোকানে মাত্র ২ জন লোকই কাজ করত, একজন মালিক এবং অন্যজন আমার দেওর। যাকে আমি নিরীহ বাচ্চা ভাবছিলাম সে সেই মহিলাদের সাথে। এর চেয়ে বেশি ভেবেই আমার আত্মা কেঁপে উঠছিল। আমি মাটিতে বসে কাঁদতে লাগলাম যে দেওর যদি কিছু করে থাকে। তাকিয়ে দেখলাম পুলিশ কেন কেশবকে ধরে নিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কিভাবে আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করব। ঠিক তখনই দরজা খুলে গেল এবং আমার দেওর ঘরের ভেতর এল। তার হাতে একটি ব্যাগ ছিল, যা সে লুকানোর চেষ্টা করতে করতে দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরের দিকে যাচ্ছিল। আমি বুঝে গেলাম যে অবশ্যই এর ভেতর তার বিরুদ্ধে এমন কিছু রয়েছে যা যদি আমি পেয়ে যাই তবে আমার স্বামী নির্দোষ প্রমাণিত হবেন। আমি তার ঘরের জানালার কাছে চলে এলাম। একটুখানি জানালা খুলে দেখলাম আমার দেওর সেটি আলমারিতে লুকাচ্ছে। সে আলমারি বন্ধ করে দিল এবং লক করে চাবিটি একটি ড্রয়ারে রেখে দিল। এখন যেই রাত হল এবং আমার দেওর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল, আমি ঘরে ঢুকলাম।
আমি চুপচাপ সেই ব্যাগটি তার আলমারি থেকে বের করলাম এবং তার ঘর থেকে বাইরে চলে এলাম। আমি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। যখন আমি সেই ব্যাগটি খুললাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এর মধ্যে অনেকগুলো টেস্ট টিউব রাখা ছিল। আমি সকাল হতেই সেই সবকটি টেস্ট টিউব একটি ল্যাবরেটরিতে নিয়ে গেলাম। যখন এর পরীক্ষা নিরীক্ষা করানো হল তখন আমার আঁতকে ওঠার জোগাড় হল এমনটাও হতে পারে তা আমি কখনো ভাবতেও পারিনি। কিন্তু আমার সন্দেহকে পাকা করার জন্য যখন আমি নিজের এবং সেই সমস্ত মহিলাদের পরীক্ষা করালাম তখন যে রিপোর্ট সামনে এল তা দেখে আমি মাথার চুল ছিঁড়তে লাগলাম। আমি সহ প্রায় ৫০ জন মহিলার গর্ভে আমার দেওরের সন্তান বড় হচ্ছিল, আর যাকে আমি বাচ্চা ভাবতাম সে তো না জানি কবে থেকে এসব কিছু করছিল। মহল্লার সেই লেডি ডাক্তার যে আমাকে এক রাতের জন্য হাসপাতালে রেখেছিল সে OAE কাজে যুক্ত ছিল, কারণ সব মহিলারা তারই কাছে যেত, কেননা সেই দোকান থেকে কাপড়ের সাথে সাথে সেই ডাক্তারের কার্ডও দেওয়া হতো। আর এই সব তথ্য আমার দেওর পুলিশকে জানিয়েছিল, কারণ আমি সেই সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছিলাম যাতে আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারি। কিন্তু আমার আফসোস তখন হল যখন আমি জানতে পারলাম যে আমার স্বামীও এই কাজের সাথে যুক্ত ছিল। যখন সেই ডাক্তারকে গ্রেপ্তার করা হল তখন জানা গেল যে এই সমস্ত জটলা তারই পাকানো। সে কোনো ডাক্তার নয়, বরং একজন বিজ্ঞানী। সে প্রথমে আমার দেওরের ওপর পরীক্ষা চালিয়েছিল এবং সাফল্য পাওয়ার পরই এই পরিকল্পনা তৈরি করেছিল, কারণ বেশিরভাগ সন্তানহীন মহিলারাই সেই লাখ টাকার কাপড় কিনত এবং তাদের এই বাধ্যবাধকতার সুযোগ এরা সবাই মিলে তুলত, আর আয় অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া হতো। এদের পদ্ধতি ছিল এই যে মহিলাদের কাপড় দিয়ে অচেতন করা হতো এবং এমন ওষুধ তাদের শুকানো হতো যা থেকে তাদের মাথা ঘুরত ও শরীর খারাপ হতে শুরু করত। এই ধরনের সমস্ত ওষুধ সেই কাপড়ে লাগানো থাকত, আর তারা যখন লেডি ডাক্তারের কাছে যেত তখন সে এক রাতের জন্য হাসপাতালে ভর্তি রেখে টেস্ট টিউব বেবির কাজ করে ফেলত এবং পরের দিন সকালেই রিপোর্টে সেটাই দেখিয়ে দিত যে আপনি গর্ভবতী হয়ে গেছেন। আমরা বোকা, সন্তানের জন্য ব্যাকুল মহিলারা সেই কাপড়টিকে অলৌকিক বা কারামতি কাপড় মনে করে বসেছিলাম এবং নিজেদের বরবাদ করে ফেলতাম। আমার নিজের ওপরও রাগ হচ্ছিল যে এত পড়াশোনা জানা সত্ত্বেও আমি কিভাবে এসব প্রলোভন বা প্রতারণায় পা দিলাম। কিন্তু সত্যি কথা বলতে ধনসম্পদ ও সন্তান দুটোই কেবল ওপরওয়ালার হাতে। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়।